থাকে, ভ্যাটের পার্সপেক্টিভ কিন্তু ওখানে আমাদের খুব বেশি প্রয়োজনীয় কোনো কিছু নাই। এখানে আরেকটা পার্ট থাকে ফিক্সড অ্যাসেট শিডিউল। এই ফিক্সড অ্যাসেট শিডিউলের মধ্যে যেটা হয় যে আপনার কোন একটা বছরে কতটুক ফিক্সড অ্যাসেট এডিশন হইছে, এখানে এমন একটা কলাম থাকে। যেই এডিশনটার উপরেই কিন্তু প্রশ্ন আসে যে এটা উচ্চকর্তন করা হয়েছে কিনা। যদি না থাকে, কেন নাই? অথবা যদি এটা ইম্পোর্টেড হয়, সেক্ষেত্রে আপনার ইনপুটের বিপরীতে আমাদেরকে এটি পরিশোধ করা আছে বা ভ্যাট পরিশোধ করা আছে, সেক্ষেত্রে আবার পুনরায় পরিশোধের দরকার নাই। লোকাল পার্সেল হলে যেই এসআরও উচ্চকর্তনের আছে সেই অনুযায়ী আমরা এটা কর্তন করেছি কিনা সেটা জাস্টিফিকেশন এর প্রয়োজন হয়। আরেকটা পার্ট হলো কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ভ্যাটের পার্সপেক্টিভে ওখান থেকে ভ্যাট অফিস সবসময় নেওয়ার চেষ্টা করে যে আপনার ডিক্লার সেলস ভ্যালুটা কত। এই সেলস ভ্যালুটা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টের যা আছে সেটাই কিন্তু স্টাবলিশ একটা ডকুমেন্ট হিসাবে প্রমাণিত হয়। এবং ওখানে সিইউজিএস নামে কিছু জিনিস থাকে, বিভিন্ন ওভারহেড এক্সপেন্স থাকে, অপারেশনাল এক্সপেন্স থাকে। এই জিনিসগুলোর সাথে কিন্তু আবার বিভিন্ন ফাইন্যান্সিয়াল নোট থাকে ইন ডিটেলস। ওই নোটস গুলার সাথেই কিন্তু আমাদের বিডিএস ক্যালকুলেশন বা হেডস অফ অ্যাকাউন্ট অথবা চার্ট অফ অ্যাকাউন্ট অথবা ব্যাটের এখানে যে এসআর 186 অনুযায়ী বিভিন্ন সেবাগুলো বলে দেওয়া আছে, ওই সেবাগুলোর সাথে ক্রস চেক করে করে এসআর 240 অনুযায়ী উচ্চকর্তন ডিটারমিনেশন করা হয়। তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমার ভ্যাট এবং বিডিএস ফাইনালাইজ করা হয়। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে ভ্যাট পেমেন্টের জন্য লায়াবল কারা বেসিক্যালি, আমরা যদি ভ্যাট আইনের সেকশন 16 দেখি যে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার ভ্যাট পরিশোধনের জন্য দায়ী থাকে। সাপ্লাই বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো সরবরাহের জন্য যদি এটা ভ্যাট অ্যাপ্লিকেবল সরবরাহ হয়ে থাকে, তাহলে যে সরবরাহ করে সেই টাকাটা পরিশোধের জন্য দায়ী থাকে। অকশনের মধ্যে যদি কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে, যে অকশন নেয় মানে অকশনকারী নিলামকারী সে নিজেই টাকা পরিশোধের জন্য লায়াবল থাকে। দেন যদি সেবা আমদানি করে, সেক্ষেত্রে যে সেবা আমদানি করবে সে এই টাকা পরিশোধের জন্য লায়াবল থাকে। আর ভ্যাট ডিডাক্টিং অথরিটি যারা, তারা এসআরও 240 অনুযায়ী তার যেই খাতে উচ্চকর্তনের বাধ্যবাধকতা আছে, এই টাকাটা তাকে অবশ্যই কর্তন করতে হবে। কর্তন না করলেও তার কাছ থেকে পরবর্তীতে অডিটের সময় এটা আদায়যোগ্য। এর বাইরে অন্যান্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতা ভ্যাট পরিশোধের জন্য দায়ী ব্যক্তি। আমরা যদি ভিডিএস এর পার্সপেক্টিভে আরেকটু ডিটেইলস করার চেষ্টা করি, আসলে উচ্চকর্তনকারী সত্তা কারা? সেকশন 2 এবং এসআরও 240 দুইটা জায়গাতেই উচ্চকর্তনকারী সংজ্ঞাকে স্পেসিফিক করা হয়েছে। যদি আপনি উচ্চকর্তনকারী সত্তা না হন, তাহলে আপনার উচ্চকর্তন সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে কোনো চিন্তাই নেই। এটা আপনার জন্য প্রযোজ্যই না। যেমন আমাদের 6DB সলিউশন পার্টনারশিপ ফার্ম। এই পার্টনারশিপ ফার্মের টার্নওভার সেপার 1 কোটি টাকার নিচে। তাহলে আমি উচ্চকর্তনের আওতার মধ্যে নাই। সো উচ্চকর্তনের কোনো কিছু আমার জন্য প্রযোজ্য হবে না। এবার দেখেন উচ্চকর্তনকারী সত্তা কারা? যেকোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান। দেন যেকোনো অথরিটি, যেমন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, যেকোনো পরিষদ এবং এনজিও অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে লিস্টেড যেকোনো প্রতিষ্ঠান। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে যাকে বোঝায় ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তারাও উচ্চকর্তনকারী সত্তা হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তার পরবর্তীতে হলো শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক থেকে তার উপরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা, তারাও উচ্চকর্তনকারী সত্তা। এর বাইরে যেকোনো লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যারা আরডিএসএ নিবন্ধিত। এতক্ষণ পর্যন্ত যেই উচ্চকর্তনকারী সত্তাদের নাম বললাম, তাদের টার্নওভার কত টাকা অপারেশন হচ্ছে কি হচ্ছে না, পেমেন্ট মানে তার রেভিনিউ আছে কি নাই, কোনো কিছুই বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। সে ডে 1 থেকেই তার সকল কার্যক্রমের সকল খরচের সংশ্লিষ্ট সেবা, যেই সেবার ক্ষেত্রে বাধ্যতামূলক উচ্চকর্তন করার কথা বলা হয়েছে, তাকে অবশ্যই উচ্চকর্তন করতে হবে। লাস্ট যেটা এবারের অর্থ বাজেটে যেটাকে সংযুক্ত করা হয়েছে, যে যেকোনো
প্রতিষ্ঠান যার টার্নওভার 10 কোটি টাকার বেশি। এই যে কোনো বলতে কোনো সোল প্রোপ্রাইটারশিপ প্রতিষ্ঠান, পার্টনারশিপ প্রতিষ্ঠান যারা আগে উচ্চ কর্তনের আওতার মধ্যে ছিল না। তাদের টার্নওভার যদি 10 কোটি টাকার বেশি হয়, ইয়ারলি টার্নওভার, তাহলে এই টার্নওভারটা কি হবে? সেকশন 2 এর সাবসেকশন 42 তে বলে দেওয়া আছে টার্নওভার বলতে করযোগ্য সরবরাহকে বোঝাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি কোন প্রতিষ্ঠানের করযোগ্য সরবরাহ যদি 10 কোটি টাকার বেশি হয়, তাহলেই তারা উচ্চ কর্তনকারী সত্তা হিসেবে বিবেচিত হবে এবং তাকে উচ্চ কর্তন করতে হবে। আমি আপনাদেরকে এখানে কিছু রিয়েল পিকচার আপনাদের সাথে তুলে ধরবো যে আসলে অডিট রিপোর্টটা কেন দরকার আমাদের ভ্যাটের পার্সপেক্টিভে। রেগুলার আপনি যখন একজন নিবন্ধিত প্রতিষ্ঠান বা তালিকাভুক্ত প্রতিষ্ঠান, আপনি তো নিবন্ধন নেওয়ার পরে রেগুলার রিটার্ন দিয়ে যাচ্ছেন। আপনি আপনার হিসাব করে স্বইচ্ছায় ভ্যাট পরিশোধ করছেন। তাহলে আবার কেন অডিট রিপোর্টটার প্রয়োজন হবে? বেসিক্যালি ভ্যাট আইনে অডিটের যে বিষয়টা আছে, ওক্ষেত্রে আপনার যদি অডিট করতে হয়, দেখবেন বিভিন্ন কমিশনারেট থেকে, ভ্যাট গোয়েন্দা থেকে, চাইলে সিআইসি থেকে বা এনবিআর নিজেও র‍্যান্ডমলি প্রতিষ্ঠানকে অডিট করতে পারে। এই অডিটের সময় আসলে কি চায় আপনার কাছে? আপনার কোয়েরিটা কি আসে? এরকম কিছু চিঠি আমি আপনাদেরকে একটু শো করছি। যেমন একটা কমিশনার থেকে যখন আপনাকে অডিটের জন্য সিলেক্ট করে, শুরুতে কি করে? ১ম চিঠিতেই সে কিছু দলিলাদি সরবরাহের জন্য আপনাকে বলে। এই দলিলাদির মধ্যে কি থাকে? ১ম টাই হলো নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য চায়। আপনার লাইসেন্সিং গুলা চায়। এটা ইন জেনারেল সবার আছে। তারপরে চায় মূসক সংরক্ষণ সংক্রান্ত দলিলাদি। যেমন ক্রয় বহি, বিক্রয় বহি, চলতি হিসাব, ক্রয় বিক্রয় হিসাব, দাখিলপত্র, মূল্য ঘোষণা, আনুষঙ্গিক যেই দলিলাদি রাখার বাধ্যবাধকতা আছে, সংরক্ষণ করার বাধ্যবাধকতা আছে, ধারা ৫৪, ধারা ৬৪, ধারা ১০৭, ধারা ৩২, এই যে জায়গাগুলোতে যে হিসাব সংরক্ষণের কথা বলে দেওয়া আছে, আমরা এই হিসাব সংরক্ষণ দলিলাদি ওনারা চায়। তো আমরা তো ভ্যাট রিটার্ন যেহেতু দিছি, আমাদের এই হিসাব সংরক্ষণ তো ইউজুয়ালি এটা একই রকম থাকে। এখান থেকে অডিটর আসলে খুব বেশি কিছু বের করার সুযোগ থাকে না। কিন্তু যেই জায়গাটাতে অসুবিধা হয়, আনুষঙ্গিক বাকি ডকুমেন্ট গুলার মধ্যে দেখেন যে আপনার করযোগ্য চালানাদি বা এর বাহিরে আপনার কাছে আরো কিছু ডকুমেন্ট চায়। যেমন আপনি ইম্পোর্টার হইলে আপনার বিল অফ এন্ট্রি চায়। আপনি স্থানীয় ক্রয় বিপরীতে যদি উচ্চ কর্তন করে থাকেন বা যদি ক্রয় করে থাকেন বা রেয়াত নিয়ে থাকেন, এই সংশ্লিষ্ট বাকি দলিলাদি চায়। বা আপনি 6.10 রাখছেন কিনা, বা উচ্চ কর্তন সনদপত্র আপনার কাছে প্রপার নিয়মে প্রপার সময়ের মধ্যে আপনি হ্রাসকারী সমন্বয় করেছিলেন কিনা, এগুলা চেক করার জন্য এই ডকুমেন্ট গুলা চাইতে পারে। সবশেষ যেটা আপনি দেখেন, নিরীক্ষা মেয়াদে নিম্ন বর্ণিত দলিলাদি প্রযোজ্য ক্ষেত্রে। দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সিএ ফার্ম কর্তৃক প্রণোদিত বার্ষিক আর্থিক রিপোর্ট থাকে, এটাও আপনাকে সরবরাহ করার কথা বলে। যখন একটা প্রতিষ্ঠান অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট কোথাও প্লেস করে, এটা আসলে চূড়ান্ত এবং তার জন্য ভ্যালিড একটা ডকুমেন্ট হিসাবে স্টাবলিশড হয়। আপনি অডিট রিপোর্ট সাবমিট করার পরে যদি অডিট রিপোর্টে বলেন যে আমার এখানে সেল আছে এত আর রিটার্নে সেল আছে এত, এটাকে আসলে আপনি কোনোভাবেই জাস্টিফিকেশন করতে পারেন না। অনেক সময় আমাদের কাছে অনেকে বলে যে, "হ্যাঁ, আমি ব্যাংক থেকে লোন নেই। এজন্য আমাকে বেশি দেখানো প্রয়োজন হইছে।" এগুলা আসলে এই মুহূর্তে ভ্যাট আইনে কিন্তু আপনাকে কভার করবে না। এছাড়া আরো প্রয়োজনীয় বিভিন্ন দলিলাদি চাইতে পারে। হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয় এই সংশ্লিষ্ট, বা আপনার উপকরণ কর রেয়াতটা সঠিক আছে কিনা, সঠিক নিয়মে উপকরণ কর রেয়াত নিয়েছেন কিনা, স্থান স্থাপনা ভাড়ার উপরে ভ্যাট পরিশোধ করেছেন কিনা, উচ্ছে কর্তন করেছেন কিনা, এই সংক্রান্ত বিভিন্ন দলিলাদিও আপনার কাছে চাইতে পারে। তারপরে যদি কমিশনার ছাড়া ভ্যাট গোয়েন্দা থেকেও আপনাকে অডিট করে, তখনও দেখবেন যে ১ম চিঠিতেই আপনাকে এই জিনিসগুলাই চায়। যে আপনার নিবন্ধন সংক্রান্ত দলিলাদি, আপনার টিন নাম্বারটা চায়, আপনার অন্যান্য দলিলাদির মধ্যে শুরুতেই আছে দেখেন বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সিএ ফার্ম কর্তৃক। তার মানে আপনার যে অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এইটাই সব সময়ের জন্য আপনার ভ্যালিড একটা ডকুমেন্ট হিসেবে দাঁড়ায় এবং এটাকে নিয়েই সবাই কাজ করার চেষ্টা করে। বাকি অন্যান্য দলিলাদিও চাইতে পারে। তাহলে এই অডিটেড রিপোর্টের ভ্যালিডিটি নিয়ে অলরেডি হাফিজ ভাই বলেছেন যে অডিট রিপোর্টটা এখন আসলে একটা সময় ভেরিফাই করা যাইত না। কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করেছে, কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোন ফার্ম অডিট করেছে জানার সুযোগ ছিল না।
এখন কিন্তু আইসিএবি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে একটা আলাদা সার্ভার মেনটেন করা হয় এবং প্রতিটা অডিট রিপোর্টে একটা ভেরিফিকেশন কোড থাকে। যে কেউ চাইলে কিন্তু এই কোড নাম্বার ধরে ওই প্রতিষ্ঠানকে কে অডিট করেছে, কোন ফার্ম অডিট করেছে ডিটেলস চেক করার সুযোগ থাকে। আপনি আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি ভ্যাট অফিসে সরবরাহ নাও করেন, চাইলে কিন্তু ভ্যাট অফিস ওই সিএ ফার্মকে নোটিশ করে আপনার অডিট রিপোর্ট কিন্তু কালেক্ট করতে পারে। ভ্যাট আইনের ধারা 87 অনুযায়ী সেটা কিন্তু সহযোগিতা করার জন্য বা দলিলাদি আপনার কাছে চাওয়ার জন্য এই একটা রাইট কিন্তু ভ্যাট অফিসের আছে কর্মকর্তাদের। তাহলে এই অডিট রিপোর্টে মূলত কোন জিনিসগুলা থাকে, কোন জিনিসগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়? যেমন এখানে দেখেন একটা অডিট রিপোর্টের আমি কিছু স্ন্যাপশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডান পাশে যে ফিগারটা যে রেভিনিউর মধ্যে বিভিন্ন ধরনের রেভিনিউ থাকে। এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে। যে কেউ থাকে যে টোটালি সে এক্সপোর্টার, তার আসলে লোকাল কোনো কিছু নাই, তাহলে তার সেলটা হয় এক্সপোর্ট সেল। এটাকে একভাবে কিন্তু জাস্টিফিকেশন করার প্রয়োজন বা এক ধরনের ডকুমেন্ট কিন্তু মেনটেন করতে হয়। আবার দেখবেন যে কিছু প্রতিষ্ঠান আছে তার লোকাল সেল, একমাত্র লোকাল সেল, তার কিন্তু লোকাল বিক্রয় হিসাবে যেই হিসাব সংরক্ষণের দলিলাদি প্রয়োজন হয় তাকে ওগুলা মেনটেন করতে হয় বা তাকে একভাবে জাস্টিফিকেশন করার প্রয়োজন হয়। আবার কারোর দুইটাই থাকতে পারে, আবার কারোর ড্রিম এক্সপোর্ট থাকতে পারে, আবার কারোর লোকাল সেলের ক্ষেত্রে আবার ক্লাসিফিকেশন থাকতে পারে, তার অব্যাহতি সেল থাকতে পারে, তার সংকুচিত হারের সেল থাকতে পারে, তার আদর্শ হারের সেল থাকতে পারে, তার ড্রিম এক্সপোর্ট থাকতে পারে। এই সবগুলাকেই কিন্তু প্রপারলি রিকনসাইল করে আপনার রেভিনিউটা ফাইনাল করতে হয়। যদি আপনার এই রেভিনিউটা আপনার দাখিল করা রিটার্ন পত্রের রেভিনিউর সাথে না মিলে ডিফারেন্টটাকেই কিন্তু আপনাকে জবাবদিহি করতে হয় বা ক্ষেত্র বিশেষে আপনাকে ব্যাক পরিশোধ করতে হয়। এই জন্য অনেক সময় মামলাও হয়। তারপরে যে পার্টটা হলো অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ, অপারেশনাল অথবা ফ্যাক্টরি ওভারহেড, যেই নামেই যে বলেন না কেন, সেলিং এক্সপেন্স বা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ওখানে কিন্তু অনেকগুলো হেড থাকে। অনেক কোম্পানি টু কোম্পানি কিন্তু এই হেডগুলো মিলে না। অনেকে তার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে তার খরচের ধরন অনুযায়ী, তার সুবিধা অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টস হেড খোলে। আজকে আমাদের এখানে যারা প্রফেশনাল আছেন, বিশেষ করে আইসিএবির বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে যারা আছেন, তাদের কাছে আমি একটা আহ্বান জানাইতে চাই যে এই অডিট রিপোর্ট গুলাতে এই হেডগুলো নিয়ে কিন্তু আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। আপনারা আইসিবির কাছ থেকে আপনারা একটা উদ্যোগ নেন যে এনবিআর এর সাথে বসে প্রতিষ্ঠানের ক্যাটাগরি করে বা তার যেমন ম্যানুফ্যাকচারার, সার্ভিস প্রোভাইডার, হোয়াট এভার হ্যাপেন, অথবা ইন্ডাস্ট্রি সেক্টর ধরে ধরে এগ্রো, স্টিল মিল, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সেক্টর ধরে সম্ভব হলে এনবিআর এর সাথে ইউনিক ট্যাক্স, ভ্যাট, আইসিএবি অ্যালাউ করে, অথবা আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওগুলো অ্যালাউ করে এরকম কিছু চার্ট অফ অ্যাকাউন্ট ফাইনাল করা যায় কিনা, তাহলে কিন্তু সবার জন্য কাজগুলো সহজ হয়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনার প্রতিষ্ঠানের এই হেডের আবার সাব হেড প্রয়োজন হইতে পারে। এগুলোর নোট দিয়ে আপনি কিভাবে অ্যাকোমোডেটেড করে ইউনিক একটা হেডে আনা যায়, এই কাজটা করতে ব্যবসায়ীর জন্য এবং আমরা যারা ফিল্ডে কাজ করি আমাদের জন্য খুব উপকার হবে। আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে এটা। এবার আসেন এই হেড গুলাকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলেন। এখানে প্রতিটা হেডকে ভ্যাট আইনের এসআরও 186 অনুযায়ী যে সেবা সংজ্ঞাগুলো দেওয়া আছে বা 240 এসআরও, ওখানে যে বাধ্যতামূলক উৎসে কর্তনের যেই হেডগুলো আছে তার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়। যেই সেবা সংজ্ঞার সাথে যেই আপনার অ্যাকাউন্ট সেটটা মিলে তার উপর যে উৎসে কর্তন আছে সেটা আপনি করেছেন কিনা, না করলে তার উপর পরিশোধ করতে বলা হয়, আর কতটুকু করছেন ডিফারেন্ট অ্যামাউন্টের উপরে আপনাকে পরিশোধ করতে বলা হয়। তার মানে আপনার কাছে ডকুমেন্ট চাওয়ার পরে আপনি যখন ডকুমেন্টটা সরবরাহ করবেন তখন ভ্যাট অফিসের কাজ কি? সে প্রথমে আপনার দাখিল করা ডকুমেন্ট মানে ভ্যাটের দলিলাদিতে অডিট রিপোর্টের দলিলাদি রিকনসিলেশন করবে যে আপনার 9.1-এ আপনি উৎসে কর্তন কত প্রদর্শন করছেন বা কত আদায় করছেন গত এক বছরে, আর আপনার অডিট রিপোর্ট অনুযায়ী আপনার উৎসে কর্তন কত, গত এক বছরে ফিক্সড অ্যাসেট এডিশনের এগেইনস্টে আপনি কত টাকা উৎসে কর্তন পরিশোধ করছেন, আর আপনার অডিট রিপোর্ট অনুযায়ী কত টাকা উৎসে কর্তন, এই ডিফারেন্ট অ্যামাউন্ট আপনার কাছে ক্লেম করে বা প্রাথমিকভাবে আপনার এই দলিলাদি পাওয়ার পরে একটা ক্যালকুলেশন করে প্রাথমিক প্রতিবেদন সাবমিট করে। এটার একটা নমুনা আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখেন, যেমন ভ্যাট গোয়েন্দায় এই অডিটটা করার জন্য একটা টিম থাকে, টিম তার ক্যালকুলেশনটা ফাইনাল করে
কমিশনার বা মহাপরিচালক বরাবর একটা প্রতিবেদন দাখিল করে। ওখানে কি থাকে? প্রতিটা হেডের এগেইনস্টে দেখেন একটা সেবা কোড লিখছে। তার মানে কি আপনার অডিট রিপোর্টের যতগুলা হেড আছে বা চার্ট অফ অ্যাকাউন্টস আছে অথবা যতগুলা হেডের বিপরীতে আপনি খরচ ক্লেম করছেন আপনার অডিট রিপোর্টে, প্রতিটা হেডকে ভ্যাট অফিসার অ্যানালাইসিস করে এসআরও 186 অনুযায়ী কোন সেবা কোডের আওতায় এটা পড়ে, অথবা এসআরও 240 অনুযায়ী ওই সেবা কোডের বিপরীতে আপনার উচ্চ কর্তনের বাধ্যবাধকতা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা প্রাথমিকভাবে হিসাব করে যে আপনার কত টাকা উচ্চ কর্তন ছিল, তারপর সে দেখে যে আপনি গত 1 বছরে বিভিন্ন হেডে কত টাকা উচ্চ কর্তন আপনি পরিশোধ করেছেন, ডিফারেন্ট অ্যামাউন্টটা কত, এটাই আপনার কাছে ক্লেম করে। তো এরকম একটা প্রতিবেদন দেওয়ার মানে হলো যে আপনার এখানে বকেয়া আছে কিনা, যদি থাকে কত টাকা, এবং এটা আপনার কাছ থেকে আদায়ের পরবর্তী প্রক্রিয়া হলো মামলায় বিকল্প কোনো কিছু নাই। হয় আপনি দিয়ে দিবেন, না হয় মামলায় যাবেন। তো এই এসআরও 186টা কি? বা ওখানে সেবাগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা আছে? আপনি দেখবেন এসআরও 86 নতুন আইনে, আগের আইনে মনে ছিল এসআরও 175 সেবার সংজ্ঞায়িত করে দেওয়া আছে। ভ্যাট আইনে যদি আমরা দেখি, আপনার অডিটের অ্যাকাউন্টসে ২ টা জিনিস আছে। এক আছে পণ্য, যেটা আপনার ক্রয় বিক্রয় অথবা সেবা। পণ্যের ক্ষেত্রে ভ্যাট আইনের ১ম তফসিলের উপরে বলে দিছে যে কাস্টমস ট্যারিফ শিডিউলে যেই পণ্যের বিবরণ বা এইচএস কোড সেটাই আপনার পণ্যের বিবরণ বা এইচএস কোড। আর সেবার ক্ষেত্রে একটা এসআরও আছে, যেটা এসআরও 186, আমি আপনাদেরকে ডিসপ্লে করছি। এই এসআরও 186 তে কোন একটা সেবার সংজ্ঞা যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, আপনাকে সেভাবেই সেবাটাকে সংজ্ঞায়িত করতে হবে এবং তার উপর প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট বা উচ্চ মূসক আপনাকে পরিশোধ করতে হবে। যেমন বোঝার সুবিধার্থে আমি এখানে একটা সিমিলার সেবার সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, নির্মাণ সংস্থার একটা সংজ্ঞা এসআরও 186 তে দিয়েছে এইভাবে যে নির্মাণ সংস্থা অর্থ কোনো প্রতিষ্ঠান, সংস্থা, ব্যক্তি যাহা বা যিনি বাণিজ্যিক ভিত্তিতে ভবন, যোগাযোগ মাধ্যম, পরিবহন, সড়ক, মহাসড়ক, সেতু বা অন্য যেকোনো ধরনের কাঠামোগত নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং অবকাঠামোর সহিত যুক্ত, সংযুক্ত বা উহার অংশ হিসেবে ব্যবহৃত হয় এরূপ যেকোনো ধরনের স্থায়ী, অস্থায়ী স্থাপনাও এর অন্তর্ভুক্ত হবে। তার মানে কি? লিফট, শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, ফল সিলিং, এগুলো নির্মাণ সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার দেখেন, আপনি যদি এই সংজ্ঞাটা দেখেন, এই প্রথম দিকে শোনা যায় না। রক্ষণাবেক্ষণও বলেছে, মেরামতও বলেছে, নির্মাণও বলছে। যদি এই সংজ্ঞাটা আপনার কাছে সঠিকভাবে জানা না থাকে তাহলে আপনি কি করেন? দেখেন, পরবর্তীতে আবার মেরামতের একটা সংজ্ঞা দেওয়া আছে। পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা যা পণ্যের বিনিময়ে মেশিনারি, যন্ত্রপাতি বা অন্যের দ্বারা মালিকানাধীন কোনো করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং করা হয়, সেক্ষেত্রে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা। আমি এই ২টা সংজ্ঞাকে বলার উদ্দেশ্য হলো, দেখেন আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসার লিফট মেরামতের জন্য সার্ভিসিং চার্জ যেটা প্রতি মাসে দেন, এটাকে আপনি কোনটার মধ্যে ফেলবেন? এই প্রশ্নটা অনেক সেশনে আমি করি। অনেকেই বলে যে মেরামত এবং সার্ভিসিং, যেটার ক্ষেত্রে উচ্চ কর্তনের হার হলো 10%। বাট আপনি দেখেন, এখানে নির্মাণ সংস্থার একটা সংজ্ঞা দেওয়া আছে। ওই সংজ্ঞায় স্পষ্টভাবে বলে দিছে অবকাঠামো নির্মাণের সাথে সংযুক্ত লিফট হোক, ফল সিলিং হোক, শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা হোক, এটা নির্মাণ করা, মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, ৩টা জিনিসই নির্মাণ সংস্থার মধ্যে পড়বে, যেটার উচ্চ কর্তনের হার 7.5%। তো আপনি যদি সেবার সংজ্ঞায়িতটা সঠিকভাবে করতে না পারেন, আপনার কিন্তু উচ্চ কর্তনের হার কম বেশি হতে পারে। আপনার লায়াবিলিটি কিন্তু বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে। সো আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টস গুলা করার সময় উচ্চ কর্তনের হারটা নির্ধারণ করার সময় বা আপনার ভ্যাটের হারটা নির্ধারণ করার সময় অবশ্যই আপনার পণ্য বা সেবার বিপরীতে যেই পণ্যের বিবরণ বা সেবার বিবরণ আছে, এটার সাথে পরিপূর্ণ মিল থাকতে হবে বা এটা নিশ্চিত করতে হবে। তেমনি ভাবে এখানে দেখেন আরেকটা সেবাকে আমরা বলতে পারি ডেকোরেটরস অ্যান্ড ক্যাটার্স। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এন্টারটেইনমেন্টের কিন্তু আসলে কোনো হেড মানে সেবা সংজ্ঞায়িত করা নাই এছাড়া 186-তে, মানে আপ্যায়নের। কিন্তু এই ডেকোরেটরস এবং ক্যাটার্স এর একটা সংজ্ঞা শেষের দিকে আছে, দেখেন, কোনো খাদ্য সামগ্রী, পানীয় প্রস্তুত, সরবরাহ, পরিবেশন সহ যে কোনো ধরনের আপ্যায়ন। তার মানে কি? আপনি উচ্চ কর্তনকারী সত্তা যদি হন, আপনি যদি আপ্যায়ন খরচ বা এন্টারটেইনমেন্ট খরচ হিসাবে আপনি খরচ ক্লেম করেন, এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু ওরা উচ্চ কর্তনের হারটা নির্ধারণ করে।
সো আপনি যখনই কোনো একটা হেডস বা চার্ট অফ অ্যাকাউন্টস এর কোনো একটা অ্যাকাউন্টস হেড ক্রিয়েট করবেন, আপনাকে এসআরও 186 অনুযায়ী কিন্তু সংজ্ঞাটা সঠিকভাবে সংজ্ঞায়িত করে ব্যাটের হার বা উচ্চকর্তনের হার নির্ধারণ করতে হবে। না হয় কিন্তু আপনি বিপদে পড়বেন। এবার আসেন একটা বিতর্কিত জায়গা, যোগানদার। আমরা যতগুলা সেশন যেখানেই নেই না কেন, যেই টপিকস এর সেশনে হোক না কেন, যোগানদার নিয়ে প্রশ্ন নাই এরকম সেশন কিন্তু খুব কমই থাকে। যোগানদারটাকে যদি আপনি দেখেন, আমি একটু সহজভাবে যদি বলি, উৎপাদনকারী ছাড়া, দ্যাট মিনস আপনি একজন উৎসেকর্তনকারী সত্তা ক্রেতা হিসাবে শুধুমাত্র যদি উৎপাদনকারীর কাছ থেকে আপনি পণ্যটা কিনেন বা সেবাটা কিনেন, তাহলে ওই উৎপাদনকারী আপনার কাছে যোগানদার হবে না। এর বাহিরে যারা আছে সবাই যোগানদার। তাকে আর অন্য কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করার সুযোগ নাই। এই যোগানদারের ক্ষেত্রে, উৎসেকর্তনের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যতিক্রম বলে দেওয়া আছে, যে কোন ক্ষেত্রে আপনি উৎসেকর্তন করবেন না। যোগানদার যদি এমন হয়, আপনি যার কাছ থেকে পণ্য কিনছেন সে একজন উৎপাদনকারী, তার জন্য প্রযোজ্য আদর্শ হারে সে আপনাকে পণ্য সরবরাহ করছে, বা তার জন্য প্রযোজ্য সুনির্দিষ্ট হারে মশক চালান সহ পণ্য সরবরাহ করছে, সেক্ষেত্রে আপনাকে উৎসেকর্তন করতে হবে না। এর বাহিরে কি হয়, যে কোনো একজন ব্যবসায়ী যদি আপনার কাছে পণ্য সরবরাহ করে, আদর্শ হারে যদি মশক চালানপত্র ইস্যু করে, এবং সে আপনাকে যদি নিশ্চিত করে যে না সে একজন ভ্যাট কমপ্লায়েন্স প্রতিষ্ঠান, তার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিশন সিস্টেম থেকে আপনার মশক সমরণপত্র আছে, অথবা ভ্যাট কমপ্লায়েন্স হিসেবে তার প্রত্যয়নপত্র আছে, তাহলে কিন্তু আপনাকে উৎসেকর্তন করতে হবে না। আপনি যদি এই এসআরওতে উল্লেখিত 43টা সেবার বাহিরে অন্য কোনো সেবা সরবরাহকারীর কাছ থেকে নেন, সে যদি আপনাকে মশক 6.3 তার জন্য প্রযোজ্য হারে মশক উল্লেখপূর্বক 6.3 মাধ্যমে সরবরাহ করে, তাহলেও কাটতে হবে না। ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য মিষ্টি কিনছেন, এই মিষ্টির কিন্তু আলাদা সেবার সংজ্ঞা আছে, এবং মিষ্টির ভ্যাটের হার এই মুহূর্তে 7.5%। সে যদি আপনাকে তার জন্য প্রযোজ্য ভ্যাট হার উল্লেখপূর্বক 6.3 দিয়ে আপনাকে মিষ্টি বিক্রি করে, তাহলে কিন্তু আপনি উৎসেকর্তন করতে হবে না। জ্বালানি, গ্যাস, পানি, বিদ্যুৎ বিল এগুলোর ক্ষেত্রেও উৎসেকর্তন করতে হবে না। আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবার ক্ষেত্রে আপনার উৎসেকর্তন করতে হবে না। আবার শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎসেকর্তন করতে হবে না, ধারা 21 শূন্য হার যেটা বলে দেওয়া আছে। এর বাহিরে বিজ্ঞাপনী সংস্থা এবং আসবাবপত্রের ক্ষেত্রে ব্যতিক্রমে একটা ঘটনা আছে, যে আপনাকে তার জন্য প্রযোজ্য হারে মশক চালান দিবে, কিন্তু অতিরিক্ত সে যেই এরিয়ায় নিবন্ধিত তার এরিয়ার রাজস্ব কর্মকর্তা দ্বারা তার 6.3টা প্রত্যয়ন করা থাকতে হবে। এর বাহিরে ইএফডিএমএস বা এসডিসি কন্ট্রোল সিস্টেম থেকে যদি আপনাকে কেউ মশক চালান সহ পণ্য সরবরাহ করে, তাহলেও উৎসেকর্তন করতে হবে না। সো আমরা অ্যাকাউন্টসটা ফাইনাল করার আগে আমরা কিন্তু এই খাতগুলাকে সেগ্রিগেট করতে হবে। কোন ক্ষেত্রে আমার কাটতে হবে না, কোন ক্ষেত্রে কাটতে হবে, কোন হেডের এগেইনস্টে আমার উৎসেকর্তন প্রযোজ্য, এবং এই হেডটা আমার সংজ্ঞাটা সঠিকভাবে সংজ্ঞায়িত হয়েছে কিনা, আমার এসআরও 186 সাথে কোনো কন্ট্রাডিক্টরি আছে কিনা, এটা আমাকে দেখে নিতে হবে। এবার আসেন, আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফাইনাল করার সময় কোন জিনিসটাকে ফোকাস করবেন? সেলসের ফিগারটাকে। তাহলে এই সেলসের ফিগারটা কিভাবে ফাইনাল হবে? আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টের সেলস রেভিনিউ মাস্ট বি আপনার গত 1 বছরের 9.1 এর যে সেলস আপনি ডিক্লেয়ার করছেন, অথবা 6.3 ইস্যু করছেন, সেটার সাথে আপনার মিলতে হবে। আপনি যদি এক্সপোর্টার হয়ে থাকেন, আপনার বিল অফ এক্সপোর্টের তথ্য, অথবা আপনার ব্যাংকের পিআরসি, অথবা এসআই কোডা সিস্টেম থেকে যে আপনার এক্সপোর্টের তথ্য আছে, এটার সাথে মিল থাকতে হবে। ব্যতিক্রম হলে আপনাকে এটা রিকনসিলেশন দিতে হবে, আলাদা নোট দিতে হবে। অনেক অডিট ফার্ম কিন্তু এই নোটগুলা দেন না, বা অনেক অ্যাকাউন্টেন্টরা এটা করতে চান না। সো এই যে ভ্যাট প্রফেশনাল, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জায়গাগুলোতে নতুন নতুন নোট কোনোভাবে অ্যাড করে হলেও এটাকে রিকনসাইল করে নিয়ে আসেন। যে তার এক্সপোর্ট ছিল বিল অফ এন্ট্রি অনুযায়ী 1 কোটি টাকা, কিন্তু তার পিআরসি অনুযায়ী হলো 80 লাখ টাকা, কেন হলো? এটা একটা নোট দেন। অথবা তার এসআই কোডার তথ্য অনুযায়ী আবার 1 কোটি টাকাই ছিল। কারণ এসআই কোডার তথ্যটা কখন আপডেট হয়? যেদিন মালটা এক্সপোর্ট হয়। ধরেন আজকে 31শে আগস্ট, আজকে কারোর মাল এক্সপোর্ট হয়েছে, এসআই কোডার তথ্য নিলে কিন্তু আজকের দিনেই তার এক্সপোর্টটা দেখাবে, শিপমেন্ট হওয়ার সাথে সাথে। কিন্তু ব্যাংকে যান, সে তো পেমেন্ট পাচ্ছে 3 মাস পরে, তাহলে তো তার এক্সপোর্টের তথ্যটা মিলবে না। আবার
বছরের শুরুতে জুন মাসেও তো তার এরকম ঘটনা ছিল যে আগের বছরের কোনো পেমেন্ট এই বছরে আসছে। এই যে বিষয়টা, এটাকে কিভাবে আপনি একটা সাব নোট দিয়ে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন যেভাবে করি, এটাকে করা যায় কিনা এটা আপনাদেরকে দেখতে হবে। আবার আপনার সেলস রেজিস্টারে যে বিক্রয়ের তথ্যটা আপনার আছে, সেটা সঠিকভাবে আছে কিনা সেটাও দেখতে হবে। এটাকে আমি একটু সামারি ভাবে এখানে এইভাবে বলতে চাই যে আপনি কিভাবে আপনার সেলস এর রিপোর্টটা সেলস এর অ্যামাউন্টটা ফাইনাল করবেন, হাউ টু ফাইনালাইজ দ্য সেলস অ্যামাউন্ট। আপনার সেলস অ্যামাউন্ট ফাইনাল করতে হলে আপনাকে দেখতে হবে, প্রথমে কনসিডার করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলাতে টোটাল ডিপোজিট কত এবং ইন্টার ব্যাংক ট্রানজেকশন গুলো রিকনসিলিয়েশন করে আলাদা করে নিতে হবে প্রথম কথায়। তারপর দেখতে হবে যে আপনার 9.1 এ প্রদর্শন করা সেলসের সাথে আপনার ব্যাংক ডিপোজিটের যে রিকনসিলিয়েশনের যে সেলস অ্যামাউন্ট পাইছেন সেটা সঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠানের একাধিক মাল্টিপল রেটে তার সাপ্লাই থাকতে পারে, এক্সপোর্ট থাকতে পারে, স্ট্যান্ডার্ড রেটে থাকতে পারে, সংকুচিত হারে থাকতে পারে, স্পেসিফিক ভ্যাট থাকতে পারে। সো এগুলাকে অ্যাকুমুলেটেড করে তাহলে ভ্যাট ছাড়া অ্যামাউন্ট কত, ভ্যাট সহ কত। ব্যাংকের ডিপোজিটটা যদি দেখেন, ব্যাংকে কিন্তু আপনার কাস্টমার আপনাকে টাকা দেওয়ার সময় ভ্যাট সহ দিবে কিছু কাস্টমার, আবার যারা উচ্চ কর্তনকারী সত্তা তারা কিন্তু ভ্যাট ছাড়া দিবে। তাহলে আপনি আপনার ব্যাংকের ডিপোজিটটার সাথে 9.1 এর ভ্যাট ছাড়া মূল্য বা ভ্যাট সহ মূল্যের এখানে কিন্তু একটা মিসম্যাচ অনেক সময় হয়। এইটাকে আপনি একটা নোট দিয়ে কিন্তু একটা জায়গায় নিয়ে আসতে পারেন। আমরা এটাকে ফোকাস করতে চাই। তারপরে দেখেন রিকনসিলিয়েশন উইথ মূসক ডকুমেন্ট। দেখেন অনেক সময় আমাদেরকে ভ্যাট ব্যবস্থায় আমাদেরকে মূসক যে হিসাব সংরক্ষণগুলা করতে হয়, অনেকেই এগুলাকে কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টের সাথে রিকনসিলিয়েশন করি না বা আমলে নেই না। এখানে কিরকম থাকে যে আপনি কতগুলা 6.3 ইস্যু করছেন, আপনার সেলস ইনভয়েসের টোটাল সেলস অ্যামাউন্ট কত, আপনার সেলস রেজিস্টার যেটা আছে ওইটাতে আপনার কত টাকা এন্ট্রি দেওয়া আছে, আপনার ক্লোজিং স্টক কত। অনেক সময় আমাদের কাছে এরকম আসে যে একটা প্রতিষ্ঠানের ক্লোজিং স্টক খাতায় আছে 10,000 কেজি, বাস্তবে 1 কেজিও নেই। আবার বাস্তবে আছে 5,000 কেজি, খাতায় কিন্তু 1 কেজিও নাই। এই যে মিসম্যাচ গুলা হয়, এগুলা কেন হয়? আপনি যখন ইয়ার এন্ডিং এ একটা ব্যালেন্স শিটে ক্লোজিং স্টকের অ্যামাউন্ট যখন নিয়ে যান, আপনি কি কখনো রিকনসাইল করছেন আপনার 6.2 বা 6.1 এ ফিনিশ গুড বা র মেটেরিয়াল বা ডাব্লিউআইপি কতটুকু আছে, তার ভ্যালুটা কতটুকু? অনেক সময় এটা কিন্তু করা হয় না। সেলস এর ফিগারটা ঠিক করার সময় আপনি অবশ্যই এটাকে রিকনসিলিয়েশন করে নিবেন। তাহলে আপনার কিন্তু সেলসটা অ্যাকুরেসিটা বাড়বে। তারপরে এক্সপোর্টার যদি হয়ে থাকে, যেটা অলরেডি বললাম, আপনার এক্সপোর্টের বিল অফ এক্সপোর্ট, এসআই কোটার যে তথ্যটা, আবার যদি আপনি বন্ডেড প্রতিষ্ঠান হয়ে থাকেন, আপনার কিন্তু বাধ্যবাধকতা থাকে বন্ডের জন্য আলাদা একটা রেজিস্টার মেইনটেইন করা। সেই রেজিস্টারের সাথে আপনার এখানকার তথ্য মিল আছে কিনা এটাকে আপনি জাস্টিফিকেশন করতে হবে। অথবা ব্যাংকের পিআরসি যে বিষয়টা বললাম, আপনি এক্সপোর্টার হিসাবে আপনার পিআরসি তে কত টাকা রিয়ালাইজেশন হইছে, ব্যাংক থেকে যেটা আনা হয়। আমি এখানে একটা কপি দিয়েছি দেখেন। ব্যাংক আপনাকে চাইলে আর্থিক বছর ধরে আপনাকে এরকম উল্লেখ করে দেয় যে এই একটা বছরে আপনার এত ডলার এক্সপোর্ট হয়েছে, তার এগেইনস্টে রিয়েলাইজেশন এত হয়েছে, বা সে টিডিএস কাটছে এত, অথবা এত টাকা রিয়েলাইজেশন হয় নাই। আপনি বিভিন্ন ব্যাংক বিভিন্ন ফর্মে দেয়। কেউ তার সফটওয়্যার থেকে দেয়, নিজস্ব সফটওয়্যার থেকে দেয়, কেউ তার প্যাডে দেয়, কেউ বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে নেয়। যে কোনো ফর্মেই হোক, আপনি একুরেট ডাটাটা নেওয়ার চেষ্টা করবেন। তেমনি ভাবে এসআই কোডা থেকে আপনি চাইলে এরকম একটা ফরম্যাটে ডাটা পান। প্রতিষ্ঠানের নাম, বিন নাম্বার এবং সময় উল্লেখ করলে কোন পণ্য আপনি আমদানি করছেন, কত তারিখে আনছেন, এআই এর নাম্বার কত ছিল, বিল অফ এন্ট্রি নাম্বার কত ছিল, এলসি নাম্বার কত ছিল, এলসি ডেট কবে ছিল, বিল অফ এন্ট্রি সাবমিশন ডেট কবে ছিল এবং অ্যাসেসমেন্ট ডেট কবে ছিল, এইচএস কোড কি, পণ্য কি, পরিমাণ কি, সব ডিটেলস তথ্য কিন্তু আপনি ওখান থেকে পাওয়ার সুযোগ থাকে। সো আপনাকে সেলস ফিগারটা ফাইনাল করার আগে যদি আপনি এক্সপোর্টার হয়ে থাকেন, আপনি এটাকে রিকনসিলিয়েশন করে নিতে হবে। না হয় কিন্তু আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। আপনি যত বেশি কমপ্লায়েন্স হবেন, যত বেশি পোস্ট অপারেটিভ কাজ করবেন, আপনার অডিট রিপোর্টের অ্যাকুরেসি তত বাড়বে। এটাই আমরা চাই, আমাদের মিশন কিন্তু এটাই। তারপরে দেখেন যে পার্সেজের একটা বড় শুভঙ্করের ফাঁকি, যেটা আসলে আমরা কোনো উত্তর দিতে পারি না। অনেক সময়ই অডিট রিপোর্টটা ফাইনাল করার সময় একটা জিনিস চিন্তা করা হয় যে আমার জিপিটা এত রাখতে হবে, আমার এনপি এত রাখতে হবে, আমার আগের বছরের সাথে আমার জিপির কন্টিনিউয়েশন রাখতে হবে। এরকম অনেক তথ্য কিন্তু আমরা শুনি অনেক সোর্স থেকে। সো
অ্যাট অ্যাকচুয়াল জিনিসটা কি? যে আপনি যে পারচেজ করলেন, এই পারচেজের অ্যামাউন্টটা আমাদের অডিট রিপোর্টে একভাবে লেখা হয় যে ডিউরিং দ্য ইয়ার পারচেজ এত। তাহলে এই পারচেজটা যে লিখলাম, এটার জাস্টিফিকেশন কি? অডিটে যখন আমার অডিট রিপোর্টটাকে দেখে, তখন দেখে যে ডিউরিং দ্য ইয়ার এর টোটাল পারচেজ কত। এবার টোটাল পারচেজ এর উপরে সে যোগানদার হিসাবে ৭.৫% উৎসে কর্তন ক্লেম করে। কিন্তু এই পারচেজের যে এসআরও ২৪০ এ কিছু ব্যতিক্রম আছে, এটার কি কোনো ব্যাখ্যা আমার অডিট রিপোর্টে থাকে? ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্টে? কোনো ব্যাখ্যা কিন্তু থাকে না। আমরা কিন্তু এটার ব্যাখ্যা দিতে পারি না। এইজন্য আমরা ভ্যাট প্রফেশনাল এবং অ্যাকাউন্টেন্টদের কাছে আমার অনুরোধ, আপনারা এই পারচেজটাকে কত বেশি নোট দিয়ে তথ্যবহুল করা যায়। আবার দেখেন এই উৎসে কর্তনের জায়গায় এসআরওতে বলে দেওয়া আছে, আপনি কিন্তু কখন উৎসে কর্তন করবেন? যখন আপনি পেমেন্ট করবেন। আবার যখন আমি accrual basis এ অ্যাকাউন্টস করি, তখন কিন্তু আমার বাকিতে ক্রয়ও কিন্তু এর মধ্যে থাকে। আবার দেখেন ভ্যাট আইনে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আপনি রেয়াতের জায়গায় আপনি কিন্তু বাকিতে কিনেও রেয়াত নিতে পারেন। এই যে বিষয়গুলা, এগুলার কারণে দেখা যায় যে আমরা অনেক সময় সমস্যা ফেস করি। সো এই পারচেজটাকে আপনি কিভাবে ফাইনালাইজ করবেন? আমি একটা গ্রাফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে আপনি যখন পারচেজের অ্যামাউন্টটা ফাইনাল করবেন, ১ম এ আপনাকে দেখতে হবে যে এই পারচেজের মধ্যে আপনার প্রয়োজনে আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ভিন্নতাও থাকতে পারে। প্রয়োজনে আপনি কোন ধরনের exempted যেটা ফার্স্ট শিডিউল দ্বারা exempted এই ধরনের পণ্য আপনি পারচেজ করেছিলেন কিনা? তাহলে এটার ক্ষেত্রে তো উচ্চ করতেন প্রয়োজন নাই। তাহলে আপনার পারচেজ থেকে ১ম এই এটাকে আলাদা নোট দেওয়ার সময় যে exempted গুড আপনি কত টাকার কিনছেন, সেটাকে আপনি আলাদা করে নিন বা একটা নোটে দেখাই দেন। আবার কখন উৎসকর্তন করতে হবে না ওই জায়গায় কিন্তু আরেকটা পার্ট আছে যে যদি কমপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার কাছ থেকে, তার মানে কি? যেই উৎপাদনকারী তার জন্য যেই হারে ভ্যাট প্রযোজ্য, সে যদি সেই হারে ভ্যাট উল্লেখপূর্বক আপনাকে 6.3 দিয়ে পণ্য সরবরাহ করে, তাহলে কিন্তু আপনার উৎসকর্তন করতে হবে না। দ্যাট মিনস ওইটা আমলে নিলেও কিন্তু আপনি আলাদাভাবে কতটুক পারচেজ এরকম ছিল আলাদা করে দিতে পারেন। আবার দেখেন পারচেজ পেমেন্ট স্ট্যাটাস। এই যে বললাম যে আগের বছরের কোনো পেমেন্ট আপনি এই বছরে দিচ্ছেন কিনা? এই বছরের পেমেন্ট কোনো ডিউ আছে কিনা? এই বিষয়গুলাকে কিন্তু আপনি reconciliation করে আলাদা জায়গায় দেখাই দিতে পারেন। তাহলে আপনার এই বছরের পারচেজ অ্যামাউন্ট যদিও ৳১,০০,০০,০০০ কিন্তু এই বছরে আপনি পারচেজের উপরে পেমেন্ট করছেন কত টাকা নিট। আপনার উৎসকর্তন কিন্তু সেটা থেকে ড্রাইভ করবে। আপনার টোটাল কত টাকা অব্যাহতি পারচেজ ছিল, সেটাকে আপনি আলাদা করলে আপনার ফিগারটা কিন্তু আরো কমে আসবে। আপনি যখন ম্যানুফ্যাকচারার থেকে পারচেজ করছেন সেটাকে আপনি মাইনাস করলে আরো কমে আসবে। আবার আপনার কোনো জিরো রেটেড সেল পারচেজ ছিল কিনা? যেমন আপনি এক্সপোর্টার, আপনি ডিম এক্সপোর্ট হিসাবে আপনি কারো কাছ থেকে পণ্য উৎপাদন করে আনছেন। তাহলে সেক্ষেত্রে আপনার কতটুকু পারচেজ ছিল সেটাকেও কিন্তু আপনি মাইনাস করতে পারেন। আবার কিন্তু এসডিসি, এফডি চালানের মাধ্যমে পারচেজ করলে সেক্ষেত্রে আপনার উৎসকর্তনের প্রয়োজন নাই। তাহলে এরকম কোনো পারচেজ করছেন কিনা আপনি যদি তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে থাকেন, আপনি সেটাও কিন্তু মাইনাস করার সুযোগ আছে। টোটাল পারচেজ অ্যামাউন্ট থেকে। দেন পরবর্তীতে গত ২ বছর আগে যে নতুন একটা জিনিস এড হইছে যে, যেকোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক আমদানিকারক অথবা ট্রেডার যেভাবেই বলেন না কেন, সে যদি আপনার কাছে পণ্য বিক্রয়ের সময় আদর্শ হারে পণ্য সরবরাহ করে, আপনি উচ্চ কর্তনকারী সত্তা এবং সে সরবরাহের সময় আপনাকে নিশ্চিত করে যে সে ভ্যাট কমপ্লায়েন্স, ভ্যাট অনার কার্ড আপনাকে দেয় অথবা প্রত্যয়নপত্র দেয় যে সে কমপ্লায়েন্স প্রতিষ্ঠান, তাহলেও আপনার উচ্চ কর্তন করতে হবে। তাহলে এই জিনিসগুলা কনসিডারেশন নিলে দেখা গেল আপনার ৳১,০০,০০,০০০ পারচেজ ছিল গ্রস। এখান থেকে এই জিনিসগুলা কনসিডারেশন নিলে কিন্তু অনেক টাকা কমে আসে। আমরা কিন্তু এগুলা অ্যাকাউন্টস করার সময়, অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট করার সময় এগুলা কিন্তু বিবেচনা করি না। পরে যখন অডিট রিপোর্টটা নিয়ে আমরা ভ্যাট অফিসারদের সাথে বসি, এটাকে কিন্তু কোনোভাবে আমরা মিলাই দিতে পারি না। প্রতিষ্ঠানেও কিন্তু কোনোভাবেই ডকুমেন্ট গুলা থাকে না। এইজন্য দেখা যায় যে এই উৎস কর্তনের জন্য অনেক প্রতিষ্ঠান অনেক বড়, বড় মামলায় জড়াচ্ছে। আসলে ১ বছরের আর্থিক ক্ষতি বা লায়াবিলিটি আপনি পরের বছরে যদি ডেফার্ড ও না করেন, পেয়েবল ও না করেন, তাহলে পরের বছর এটাকে ক্যারি করা একজন ব্যবসায়ীর জন্য কত কঠিন। আগে না জানলেও এখন নিজে যেহেতু ছোট ব্যবসা করি, এখন নিজেও ভালোভাবে রিয়ালাইজ করি। একটা ব্যবসা থেকে রানিং ব্যবসা থেকে আপনার পিছনের কোনো লায়াবিলিটির জন্য টাকা বের করা অনেক বড় চ্যালেঞ্জিং। সো এগুলাকে মিনিমাইজ করার জন্য আমরা যারা প্রফেশনাল আছি, আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি, আমরা যারা ভ্যাট কনসালটেন্ট আছি, আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। তাহলে আমাদের লায়াবিলিটি কমে আসবে। এই ছিল আমার সেলস এবং পারচেজ। এর বাহিরে আরো কিছু জিনিস থাকে। কি থাকে? যেটা শুরুতে বললাম যে SRO ১৮৬ অনুযায়ী আমাদের বিভিন্ন সেবার সংজ্ঞার সাথে আমার অডিট রিপোর্টের বিভিন্ন হেডস এর
মানে খরচের হেডের বিপরীতে আমার এক্সপ্লেনেশন মিলে আমাকে উৎসে কর্তন ক্লেম করে। আমার যদি কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ থাকে, এই ফিক্সড অ্যাসেট পারচেজের সময় উৎসে কর্তন করেছি কিনা, এছাড়াও 240 কমপ্লায়েন্স করেছি কিনা, এটা বিবেচনা করেও কিন্তু আমাকে উৎসে কর্তনের টাকা পরিশোধ করতে হয়। এই ওভারঅল এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই কনসিডারেশন নিয়েই আমাদেরকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফাইনাল করতে হবে। আমার দিক থেকে আলোচনা এতটুকু ছিল এবং এখন আপনার সিদ্ধান্ত। আপনি কি আসলে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে ঠিক করবেন নাকি গতানুগতিক ধারায় আপনি সামনের দিকে যাবেন? আজ থেকে ৫ বছর আগেও কিন্তু ভ্যাট নিয়ে এত সচেতনতা, এত প্রেশার, এত জোরাজুরি ছিল না। গত ৫ বছর নতুন একটা আইন হওয়ার ফলে এবং ভ্যাট সিস্টেম অটোমেশন হওয়ার কারণে এবং গভর্নমেন্টের বিভিন্ন বডিগুলো এখন সিনক্রোনাইজ হচ্ছে একটা আরেকটার সাথে। তার ফলে কিন্তু আপনার তথ্য এখন অনেক সহজ হচ্ছে। সো আপনি চাইলেও কিন্তু এগুলোকে এভয়েড করতে পারবেন না। আপনি যদি লম্বা সময় নিয়ে ব্যবসা করতে চান, আপনি যদি আপনার কনসালটেন্সি পেশায়, আপনি যদি আপনার অ্যাকাউন্টিং পেশায় আপনার ক্যারিয়ারে যদি লম্বা সময় আপনার ভালো থাকার ইচ্ছা থাকে, ডেফিনিটলি আমি বলব যে এই জায়গাগুলোতে কাজ করবেন। আদারওয়াইজ আপনার জন্য ডিফিকাল্ট হবে সামনের দিনগুলা। এবার আমরা প্রশ্ন এবং উত্তর সেশনটা নিব। তার আগে আমাদের সাথে যারা প্রফেশনাল আছেন তাদের কাছ থেকে আমরা আরো কিছু মন্তব্য বা পরামর্শ শুনবো। তারপরে আমরা শেষের দিকে প্রশ্নগুলা নিব। এখানে অনেক এক্সপার্ট এবং